নমস্কার শ্রোতা বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প গোপনচারিণী। মনে আছে সেটা আকাশ প্রদীপ দেওয়ার মাস। মানুষ মাটির শৃঙ্খলে বাঁধা হয়ে বন্ধ কারায় অন্ধের মতো অন্ধকারে হাতড়ে মরছে বটে, কিন্তু নক্ষত্রলোকের কথা সে তো একেবারে ভুলতে পারেনি। তাই গৃহশিখর থেকে মানুষ দ্বীপ জেলে রাখে তারকাদের অভিনন্দন করতে, শুধু জানাতে ভুলিনি, আজও একেবারে ভুলিনি। ছলনা, বঞ্চনা, কাড়াকাড়ি, মারামারি, দুর্বল আশা আর বিবর্ণ সুখের মাটির খেলাঘর থেকে আকাশের প্রতি তার ওইটুকু সম্ভাষণ। বিদেশে এসে আস্তানা গেড়েছিলাম এক জায়গায়, আর দুবেলা খেতে যেতাম আমার পাতানো মায়ের বাড়ি। একটা বাড়িরই মাঝখান দিয়ে দুভাগ করে দুদিকে দুই গরিব গৃহস্থ থাকতেন। একদিকে আমার পাতানো মা আর তার ছেলে আমার বন্ধু সহদেব, আর একদিকে আরেকটি পরিবার। প্রথম দিন এসেই ভুল করে অনধিকার প্রবেশ করতে যাচ্ছিলাম। চকিতে একটি মৃণাল শুভ্র মুখের আভাস আর সঙ্গে সঙ্গে একটি তুষার ধবল বসনে অবগুণ্ঠিতা মূর্তি সরে যেতে দেখে চমকে দাঁড়ালাম। ওদিক থেকে মা ডেকে বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস রে, এদিকে যে। দু বাড়ির মধ্যে যাবার একটি দরজা থাকাতেই এই বিভ্রাট। কাজের ফেরে 2 মাসের জায়গায় 6 মাস লেগে গেল। শেষের দিকে যেতে আসতে রাত হতো। মাকে বললে শুনতেন না, খাবার আগলে বসে থাকতেন অত রাত পর্যন্ত। দরজা দিয়ে ঢুকে অনেকটা পথ অন্ধকার। একদিন হোঁচট খেয়ে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছিলাম। মাকে অতিরিক্ত কষ্ট দেবার ভয়ে সে কথা জানাইনি। তার পরের রাত্রে 12টার সময় সন্তর্পণে দরজা খুলে পা বাড়াবো, দেখি সামনে একটি প্রদীপ জ্বালানো রয়েছে। ভাবলাম মায়ের কাছে কিছু লুকোনো থাকে না। তারপর থেকে প্রত্যহ দরজার কাছে একটি প্রদীপ জ্বলত। সহদেব একেবারে সাধু মানুষ, নিরামিষাশী, কিন্তু আহার বিষয় অহিংসা পরম ধর্ম আমার কোনো কালে ছিল না। সহদেব বলতো, শিকারে বুনো মানুষের খাদ্য আমিষ হতে পারে, সভ্য মানুষ আমিষ খাওয়ার অনেক ওপরের স্তরে উঠেছে। আমি তর্ক করতাম, তবু এই নিয়ে মাকে বিব্রত করতে ভারী লজ্জা হতো। মাকে বলতাম, আজকাল আমার মাছ না হলেও চলে, তুমি কেন ও নিয়ে ব্যতিব্যস্ত হও মা। মা শুনতেন না, বলতেন, তুই চুপ করে খেয়ে যা দেখি, তোর কিসে চলে না চলে তোর চেয়ে আমি ভালো বুঝি। যেদিন থেকে তার স্বামী মারা গিয়েছিল আর ছেলে সংসারে থেকেও সন্ন্যাসীর মতো থাকতে আরম্ভ করেছিল, সেদিন থেকেই মায়ের বাড়িতে আমিষের পাঠ উঠে গিয়েছিল। তাই মাকে এমন করে কষ্ট দিতে মন সরত না। একদিন বললাম, তুমি যদি ফের কাল মাছ রাঁধো মা, আর তোমার এখানে খেতে আসবো না বলে দিচ্ছি। তারপর দিনও যখন পাতে মাছ পড়ল, তখন একটু রাগ করেই বললাম, এত করে বললাম তবু তুমি শুনলে না মা। তুমি কি ভাবো এমন করে তোমায় দিয়ে মাছ রাঁধিয়ে খেয়ে সত্যি আমার কোনো সুখ হবে? মা হেসে বললেন, না বাবা না, আজ আর আমি রাঁধিনি, মাছ আনাইও নি। ওদের বাড়ির মেয়েটি নিজে রেঁধে দিয়ে গেছে, তাতে তোর আপত্তির কি আছে? কে এই মেয়েটি ভাবতে ভাবতে নীরবে খেতে লাগলাম। তারপর থেকে কিন্তু কোনো দিনই আহারে আমিষের অভাব দেখতে পাইনি। মাকে এ নিয়ে বলাতে মা বলেছেন, কি করব বাবা, যেরকম করে কাকুতি মিনতি করে দিয়ে যায়, না বলতে পারি নে। কে জানে, আমায় মাছ খাওয়াবার জন্য হয়তো মারই এ একটা ছল। ছেঁড়া শার্টটার দিকে তাকিয়ে মা সেদিন বললেন, 2টি ছেলেই হয়েছে আমার সমান পাগল, ওই ছেঁড়া জামাটা পরে বেড়াতে কি লজ্জাও একটু হয় না রে? আমি হেসে বললাম, না না, তোমার ও ছেলেটির মতো ভোলানাথ আজও হতে পারিনি। সেলাই করবার উপায় নেই বলেই ছেঁড়া জামাটি চালিয়ে নিই। মা বললেন, কেন, আমি কি মরে গেছি রে?
তোমার এখনো সেলাই করবার মতো চোখের জোর আছে তা তো জানতাম না মা। মা বললেন, তুই জামাটা রেখে যাস তো, তারপর বোঝা যাবে বুড়ি মায়ের চোখের জোর আছে কি না আছে। তার পরদিন জামাটা হাতে নিয়ে অবাক হয়ে গেলাম। ক্ষমা করো মা, সেকালের মেয়েদের অত সোজা ভেবে বড় ভুল করেছিলাম বুঝছি। সেকালের মেয়েদের সম্বন্ধে আমাদের অন্যায় ধারণা বদলানো দরকার। মা হেসে বললেন, না বাবা, ও একালের মেয়েরই কাজ। সেকালের বুড়ির চোখে ফোঁড় সেলাই করবার মতো জোর থাকতে পারে, অমন পরিপাটি রিপু করবার মতো জোর নেই। আমি বললাম, কীরকম? মা বললেন, ও বাড়ির মেয়েটি বড় ভালো, নিজে চেয়ে নিয়ে গিয়ে সেরে দিয়েছে। অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু চুপ করে জামাটা নিয়ে চলে গেলাম। সেদিন অন্ধ তারাহীন আকাশ পৃথিবীর উপর অর্থহীন গভীরতা নিয়ে তাকিয়েছিল। শুধু ঝড় বৃষ্টির উচ্ছৃঙ্খল মাতামাতিতে নির্জন পথ ধ্বনিত হচ্ছিল। রাত তখন 1টা। অত ঝড় বৃষ্টি সত্ত্বেও মায়ের বাড়িতে বাধ্য হয়ে গেলাম, নইলে মা সমস্ত রাত ভাত নিয়ে বসে থাকবেন, ভাববেন, শুধু এই জেনে। খোলা দরজা দিয়ে ঢুকলাম। ভিতরে গাঢ় অন্ধকার, বাতাস হেঁকে যাচ্ছিল, আর দুর্যোগের রাতের অভিসারিকা বর্ষার পায়েজোর বাজছিল অবিশ্রান্ত জলের ধারায় ঝম ঝম ঝম। সহসা বাঁ পাশের দরজা খুলে গেল। লণ্ঠনের আলোয় আধার কেটে গেল। দেখতে পেলাম আভরণহীন একটি শুভ্র বাহুর শুধু অর্ধাংশ। একটা জিনিস সেদিন লক্ষ্য করেছিলাম, কাপড়ের যে প্রান্তটুকু বাহুর সঙ্গে দেখা যাচ্ছিল তাতে পাড়ের চিহ্ন মাত্র নেই। মাথা নিচু করে ঘরে গিয়ে দেখলাম ঢাকা দেওয়া খাবারের পাশে মা ঘুমিয়ে পড়েছেন। শুধু আমায় একটুখানি পথ দেখাবার জন্য দুরন্ত রাত্রির প্রহর কেউ বিনিদ্র হয়ে কাটিয়েছে। একথা কল্পনা করার মতো দুঃসাহস বা অহংকার আমার ছিল না। তবে অদ্ভুত এই অপরিচিতা রহস্যময়ীর আচরণ। যাবার দিন মা কাঁদতে লাগলেন। বললেন, অত দূরদেশে কাজ শিখতে না গেলে কি চলতো না বাবা? যা তোরা ভালো বুঝিস কর। কিন্তু মায়ের মুখের দিকে চাইলি নে, এই বড় দুঃখ। একজন তো সন্ন্যাসী হয়ে রইল, তুই কাছে থেকে বিয়ে থা করে সংসারী হবি দেখব বলে কত আশা ছিল। তা না, তুই চললি একেবারে একটু আধটু দূরে নয়, সাগর পাড়ে দেশান্তরে। তোদের আর মায়া মমতা নেই। নত হয়ে মায়ের পায়ের ধুলো নিয়ে বললাম, আশীর্বাদ করো, মানুষ হয়ে তোমার কোলে ফিরে আসি তাড়াতাড়ি। মা বললেন, আশীর্বাদ তো রাত দিন করছি বাবা, কিন্তু একটা কথা আজ আমার রাখতে হবে তোকে। তোরা আজকালকার ছেলে এসব মানিস নে জানি, কিন্তু আজ শুধু না হয় আমার খাতিরেই আর আপত্তি করিস নে। তারপর আমার চাদরের খুঁটে পুজোর ফুল বিল্বপত্র বেঁধে দিলেন। আমি বললাম, ঠাকুর দেবতা মানি না মানি, এই ফুল বিল্বপত্রের সঙ্গে তোমার স্নেহের যে অক্ষয় কবচ বেঁধে দিলে সেটাকে তো না মেনে পারি নে। মা বললেন, সে তোরা যা বলিস, আমরা ঠাকুর দেবতা বলেই মানি। আমি তো নিজে আজ ঘরের কাজ নিয়েই সকাল থেকে আছি, যেতে পারিনি। ও বাড়ির মেয়েটি আজ সকালে ঠাকুর বাড়ি গিয়েছিল, যত্ন করে এই নির্মাল্য নিজে এনে দিয়েছে। দেখিস যেন পায় না ঠেকে। আর শুভালাভালি পৌঁছেই একটা খবর দিতে ভুলিস নে বাবা। যতদিন খবর না পাবো কেমন আমার দিন যাবে ভগবানই জানেন। কান্না আসছিল। বিবর্ণ মুখে গাড়িতে উঠে বসলাম। জীবনের ম্লান গোধূলিবেলা এসেছে আজ। পাতানো মা আর নেই, বন্ধুও নেই। বিদেশীর দেশে স্বজনহীন আমি নিরুদ্দেশের পাড়ের খেয়ায় প্রতীক্ষা করছি। সেদিনকার সে রহস্যময়ী মেয়েটির কোনো খবর আর কখনো পাইনি, পাবার চেষ্টাও করিনি। সে কেমন একটু চকিত আভাসে ছাড়া ভালো করে দেখতেও পেলাম না। জীবনের পথধূলিতে
তার কটি চিহ্ন আছে মাত্র, শুকনো ফুল আর পাতা, আর রিপু করা একটা পুরনো জামা। শুধু শুনেছিলাম সে একটি তরুণী বাল বিধবা। আজও বিচার করতে সাহস হয় না। সেদিন যে আশাতীত মমতা, যে অযাচিত করুণা দেখে বিস্মিত হয়েছিলাম, তা কিসের? স্নেহের না? গল্প গোপনচারিণী এখানেই শেষ হলো। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।